আসসালামু আলাইকুম। অনেকেই বোর্ড চ্যালেঞ্জের কথা ভাবছেন, কিন্তু কিছু শিক্ষার্থী আছে যাদের বোর্ড চ্যালেঞ্জ করে আসলেই কোনো লাভ নেই। তাদের মধ্যে আমি ৭ টা শ্রেণীবিভাগ করেছি। আপনি যদি এই ৭ টা শ্রেণীর মধ্যে যেকোনো একটা শ্রেণীরও হয়ে থাকেন, তাহলে আপনার আসলেই বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নাই, অযথাই টাকা নষ্ট হবে। তাহলে চলুন শুরু করা যাক এই ৭ টা শ্রেণী কোন শ্রেণী। আর আপনারা যদি বিবিএ শিক্ষার্থী হন, তাহলে আমার এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো আমাদের কাছে পড়তে পারবেন অনলাইনে। চলুন শুরু করা যাক। ১ নাম্বার হচ্ছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তোবা রেজাল্ট ভালো হতে পারে। সো তাদের আসলেই বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নাই। কারণ বোর্ড চ্যালেঞ্জ করে আপনি পরীক্ষার খাতায় ভালো না লিখলে আপনাকে বেশি নাম্বার দিবে না। অতএব যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের বোর্ড চ্যালেঞ্জ করে শুধুমাত্রই টেনশন হয়ে যাবে আর টাকা লস হবে। এখানে আপনার আল্টিমেট লাভের লাভ কোনো কিছুই হবে না। সবকিছুই লস। ২ নাম্বার হচ্ছে যাদের কনফিডেন্স লো। মনে করেন পরীক্ষা ভালো দিয়েছেন, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলেও পুনরায় খাতা দেখা হলেও নাম্বার বাড়তে পারে কিনা, যাদের অত বেশি কনফিডেন্স নাই। নিজে কেমন লিখেছেন আপনি নিজেই ভালো জানেন। সো আপনার যদি কনফিডেন্স লো থাকে যে পাস আরো ভালো রেজাল্ট হবে না হবে নাকি কি হবে, অতটাও কনফিডেন্স নাই। যাদের কনফিডেন্স লো তারাও হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। কারণ আপনার খাতায় যদি আপনি নিজেই কনফিডেন্স না পান, তাহলে বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা ৯৯% থাকে না। সো যাদের কনফিডেন্স লো তাদেরও বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। ৩ নাম্বার, এটা অনেকেই আ আশ্চর্য হয়ে যাবেন। যাদের আসলেই বানান অনেক ভুল লিখতে গিয়ে। বিশেষ করে প্রতিটা পৃষ্ঠায় মানে পেইজে আ অ্যাপ্রক্সিমেটলি এভারেজে ৩ টা বা ৩, ৪, ৫ টা করে বানান, কমপক্ষে ৩ টা বানান যাদের ভুল, তাদের হচ্ছে আসলে বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নাই। কারণ অনার্সের কিছু শিক্ষক আছে যারা বানান ভুলের জন্য নাম্বার কম দেয়। আর আপনার যদি হাতের লেখার বানান ভুল হয়, সেক্ষেত্রে নাম্বার আপনি কম পাবেন। এমনও হতে পারে আপনার হচ্ছে ওই বানান ভুলের জন্যই আপনি কম নাম্বার পেয়েছেন, বাকি সবকিছু ঠিকঠাক ছিল। সো বানান এখানে খুবই ম্যাটার করে। অনার্সের শিক্ষার্থী বানান ভুল হওয়াটা খুবই ম্যাটার করে। মাত্রা না দেওয়া, একটা শব্দের সাথে আরেকটা শব্দ লাগিয়ে দেওয়া, হ্যাঁ, যুক্ত বর্ণ ছাড়া। তো যাদের বানান আসলেই ভুল, তারাও বোর্ড চ্যালেঞ্জ করবে, লাভ পাবেন না। কারণ আপনাদের বেশিরভাগ সম্ভাবনা থাকে যে বানান ভুলের জন্যই নাম্বার কম দিয়েছে। এখন আপনাদের বানান ঠিক হয় নাকি ভুল হয়, এটা যদি আপনি নিজে থেকেই বুঝতে পারেন তাহলে তো ভালো। যদি বুঝতে না পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনি কমপক্ষে ৩ টা পেজের যেকোনো লেখার আ আপনি হচ্ছে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেন, আমি দেখে আপনাকে বলব। তো ওটা দেখে কপি পেস্ট করবেন না। আপনার মনে যা চলে আপনি দরকার হলে একটা গান লিখে আমাকে ছবি তুলে পাঠায় দেন, কবিতা লিখে ছবি তুলে পাঠায় দেন নিজে থেকেই। কোনো কিছু না দেখে আপনি নিজে থেকেই ৩ পৃষ্ঠা লিখে আমাকে ছবি তুলে পাঠায় দেন। আমি দেখে বলে দিচ্ছি যে আপনাদের আসলে বানান ঠিক আছে কিনা। অনেক শিক্ষার্থীরই বানান ঠিক থাকে না। ৪ নাম্বার, যারা কপি পেস্ট করেছে, দেখেন কপি পেস্ট করে কিভাবে একজন শিক্ষার্থী কনফিডেন্স পায় যে তাদের পরীক্ষা ভালো হয়েছে আর রেজাল্ট খারাপ হয়েছে। সো কপি পেস্ট বেশিরভাগ শিক্ষার্থীরাই হচ্ছে ভালো রেজাল্ট করে না। বা যাদের খারাপ হয়ে যায় তাদের কোনো না কোনো ভুল থাকে। এখন সে কোথায় ভুল করেছে সেটা সে নিজেও জানে না। আর হচ্ছে এই বিষয়ে যে সে বোর্ড চ্যালেঞ্জ করলে আশানুরূপ ফল পাবে বলে আমার মন বলে না। এরপরে ৫ নাম্বার, যাদের প্রস্তুতি ভালো ছিল না। দেখেন, আপনার মনে করেন প্রস্তুতি ভালো ছিল না, কিন্তু পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছেন। কিভাবে দিলেন? আপনি হয়তোবা প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারেননি। এটারও সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রস্তুতি ভালো না থাকলে ভালো পরীক্ষা দেওয়া সম্ভব না। এখন প্রস্তুতি ভালো বলতে আপনার সাবজেক্ট সম্পর্কে ওভারঅল ধারণা করাকে বোঝায়। যেমন মনে করেন আপনি আ ক্ষতিপূরণ ব্যবস্থাপনা সাবজেক্টের পরীক্ষা দিতে গেছেন। এখন আপনি প্রস্তুতি ভালো করে নেননি। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে ক্ষতিপূরণ কাকে বলে? সো আপনি যদি আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী, আমরা যেভাবে সাধারণত বুঝি যে ক্ষতিপূরণ মানে হচ্ছে কেউ কারো ক্ষতি করলে তাকে যেই হচ্ছে জরিমানা স্বরূপ কোনো অর্থ বা সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটাকে ক্ষতিপূরণ বলে। এটা আমরা বুঝি। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় সেটাকে ক্ষতিপূরণ বলে না। হিসাব বিজ্ঞানের ভাষায় কাজের পারিশ্রমিককে ক্ষতিপূরণ বলে। তো আপনি যদি ওই হচ্ছে কাজের পারিশ্রমিকে এটাকে ক্ষতিপূরণ না বলে আপনি জরিমানাটাকে ক্ষতিপূরণ ব্যাখ্যা সহ লিখে চলে আসেন, এটা কিন্তু প্রাসঙ্গিক হইল না। সো অনেকেরই প্রস্তুতি ভালো থাকে না, ছিল না। তারা পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু রেজাল্ট খারাপ আসছে। আসলেই আপনার প্রাসঙ্গিকতার অনেক ঘাটতি ছিল বলে আমি আশা করি। যেমন ডিআর মানে যদি আপনি ডক্টর ওখানে লিখে চলে আসেন, হিসাব বিজ্ঞানের ভাষায় ডিআর মানে তো ডেবিট, ব্যালেন্সিং ফিগার। হ্যাঁ, বিএফ মানে বয়ফ্রেন্ড হিসাবে ব্যাখ্যা আপনি লিখে চলে আসলে তো হবে না। বিএফ মানে হচ্ছে ব্যালেন্সিং ফিগার। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো সাধারণ বিষয়ের সাথে সাংঘর্ষিক। এই বিষয়গুলো আলাদা মেইন করে। সো এইভাবে যারা প্রাসঙ্গিক লেখে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রস্তুতি ভালো থাকে না আর তাদের রেজাল্ট খারাপ হয়। ৬ নম্বর ক্যাটাগরি হচ্ছে যাদের টোটাল উত্তর হচ্ছে ৩২ পেজের কম। দেখেন,
আপনি ১০ নাম্বারের জন্য একটা পেইজে যতই ভালো করে লেখেন ১০ এর মধ্যে ৫ এর বেশি পাবেন না। সো একটা নির্দিষ্ট লিমিট আছে। এর থেকে কম লিখলে আপনি ভালো নাম্বার পাবেন না। স্পেশালি স্ট্যান্ডার্ড আমি ৩২ পেজ ধরতেছি। তারপরেও আমি কমায় নিচ্ছি। অনেকেরই বলবেন যে, "স্যার আমি তো ৩২ পেজ লিখতে পারি না।" এট লিস্ট যারা সম্পূর্ণ খাতাটাতে ২৫ পেজের কম লিখেছেন, আপনি যত ভালোই করে লেখেন আপনার রেজাল্ট আশানুরূপ হবে না, এটাই স্বাভাবিক। কারণ ২৫ পেজে আপনি যতই ভালো করে সুন্দর করে গুছিয়ে লেখেন, এটা এটা পসিবল না। মানে একটা গ্লাসে আপনি যতভাবেই পানি ধরানোর চেষ্টা করেন, সেখানে ১০০ লিটার পানি ধরবে না। কারণ এমন কোনো গ্লাস নাই যেখানে ১০০ লিটার পানি ধরে সাধারণত। তো এই হচ্ছে বিষয়। ২৫ পেজের কমে আপনি যতই ভালো করে লিখেন, আ এটা পসিবল না যে আপনার ভালো রেজাল্ট হবে। সবশেষে দরিদ্র এবং হচ্ছে অন্যান্য শিক্ষার্থীদের জন্য বা একদমই কম নাম্বার বৃদ্ধি পাবে এমন শিক্ষার্থীদের জন্য। মনে করেন আপনি পরীক্ষায় আপনাকে কথার কথা সে টু সে ৩০ দিয়েছে। আচ্ছা ৩০ টা তো বোঝা যাবে না। মনে করেন আপনি পরীক্ষায় ৪৪ দিয়েছে। এখন বোর্ড চ্যালেঞ্জ করলে সর্বোচ্চ ৫০ পাবেন। তো আমার মনে হয় যে আপনার বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন নাই। ৫ এর কম সরি তাহলে তো ৬ হয়ে গেল সরি। তাহলে ৪৪ এর সাথে ৪ যোগ করি ৪৮ হয়ে গেল। এই মনে করেন যার নাম্বার ৪৪ টাও বাদ দেন। ৪৪ তো বোঝা যায় না। মনে করেন ৪৫ একটা গ্রেড দিয়েছে। এর সাথে ৪ নাম্বার যোগ করলে ৪৯ হয়ে যাবে। এখন ৫ এর কম যাদের নাম্বার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আসলেই বাড়বে। তাদেরও বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। কারণ ৪৫ পাইলেও আপনার গ্রেড যেটা থাকবে, ৪৯ পাইলেও আপনার সেম গ্রেড থাকবে। গ্রেড চেঞ্জ হবে না, শুধু নাম্বার বাড়বে। শুধু নাম্বার বাড়ে আপনার আল্টিমেট কোনো লাভ হবে না। আর যাদের টাকার সমস্যা রয়েছে যে, "স্যার এখন তো টাকা নাই, আ এখন বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট বাড়ে কিনা ঠিক নাই, ইমপ্রুভ দিলে হয়তোবা বাড়তে পারে।" সেক্ষেত্রে আপনারা ইমপ্রুভ দেন যাদের ফেল আসছে। যাদের ফেল আসেনি তারা যদি আপনাদের আর্থিক সমস্যা থাকে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করে আপনার জন্য চাপ হয়ে যাবে। বাকি বোর্ড চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জের লাভ আছে কিন্তু আপনার আর্থিক অপরচুনিটি কস্টটা এখানে ঠিকভাবে পান কিনা এটা বিষয় ভালো করে দেখার রয়েছে। তো এই হচ্ছে বিষয় আপনারা যারা বিবিএ তে পড়ছেন নতুন এবং পুরাতন সিলেবাসের ম্যাথ সাবজেক্টগুলো এবং থিওরি সাবজেক্টগুলো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, যুক্ত হতে পারেন। স্পেশাল বুস্টার সাজেশন আছে, সেগুলোও নিতে পারেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।